আসসালামু আলাইকুম। সম্মানিত চিকিৎসকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। মেডিকেল হায়ার স্টাডি পক্ষ থেকে আজকের এই সেশনে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আমি আছি ডাক্তার রিয়াজুল জান্নাত মাসুম, এফসিএস পার্ট 1 জেনারেল সার্জারি, এমএস ফেইসবি রেসিডেন্ট হিসেবে বর্তমানে কর্মরত আছি নিটোরে। আর মেন্টর হিসেবে কাজ করছি মেডিকেল হায়ার স্টাডিতে। আমাদের আজকের এই লাইভ সেশনের টপিক হচ্ছে এফসিএস পার্ট 1 জেনারেল সার্জারি শেষ সময়ের প্রস্তুতি নিয়ে। আপনাদের পার্ট 1 পরীক্ষা আসন্ন, জানুয়ারি মাসে শুরুতে হবে। পরীক্ষার সময় যদি আমরা চিন্তা করি, 25-26 দিনের মতো সময় আপনারা পাবেন। এই সময়টাকে আপনারা কিভাবে কাজে লাগাবেন, কিভাবে ইউটিলাইজ করবেন, এটা নিয়ে আমরা মূলত কথা বলবো, এবং পরীক্ষার জন্য কিছু টিপস এবং ট্রিক্স, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো যারা আগেও পরীক্ষা দিয়েছেন, প্রিপারেশন নিচ্ছেন, তারা আমাদের এফসিএস পার্ট 1 এর সিলেবাস সম্পর্কে জানেন। আর যারা নতুন দিবেন, প্রথমবার দিবেন, তারাও জানেন। এরপরেও আমরা শুরুতে হচ্ছে আমাদের পার্ট 1 পরীক্ষার সিলেবাসটা নিয়ে আমরা একটু কথা বলবো। তো সিলেবাস নিয়ে কথা বলার আগে মার্ক ডিস্ট্রিবিউশন এটাও আপনারা জানেন, তাও একটু জানার জন্য বলা, যে আগে আমাদের পার্ট 1 পরীক্ষাতে 3টা পেপার ছিল, আমরা জানি। যে পেপার 1, 2, 3, 3 পেপারে আমাদের ছিল 100 করে মার্ক, এবং টোটাল মার্ক হচ্ছে 300। আমাদেরকে টোটাল 210 পেতে হতো, এবং হচ্ছে আহ, আহ, একটা সাবজেক্টে 65 নিচে পেলে বাকিগুলো দিয়ে কভার করলে হয়ে যেত। তো তখন দেখা যেত যে কোনো সাবজেক্টে আপনি 64.8 পেলেন, আরেকটা সাবজেক্টে আপনি পেলেন যে 65, আর একটাতে আপনি 90 পেলেন, তাও দেখা যাচ্ছে যে পয়েন্ট 2 এর জন্য পাস হচ্ছে না। আর এখন যেটা, এখন তো আমাদের পরীক্ষা একদিনেই হচ্ছে। টোটাল হচ্ছে 150 মার্ক, 150টা কোশ্চেন, 300 মার্কের পরীক্ষা। তো টোটাল আপনাকে 210 মার্কস পেলেই হচ্ছে। আগের সেই যে দুই সাবজেক্টে আমি 65 নিচে পেলে আমার চান্স হচ্ছে না, ওই ঝামেলাটা এখন নাই। এখন আমাদের টোটাল 210 পেলেই হচ্ছে। এটা মানে অনেক বড় একটা অ্যাডভান্টেজ। এবং একদিনে পরীক্ষা হওয়ার সুবিধাটা হচ্ছে আপনার মানে 3 দিনের প্রেশার নাই, একদিনে শেষ হয়ে গেল। বাট একটা অসুবিধা আছে, সেটা হলো যে 4 ঘন্টা পরীক্ষায় কনসেন্ট্রেশন ধরে রাখাটা একটু টাফ। এটা একটা অসুবিধা আমি বলবো। আদারওয়াইজ একদিনে পরীক্ষা হয়ে যাওয়াটা আমি বলবো যে আপনাদের জন্য সুবিধাই হয়েছে। তো এই গেল আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন, মানে কোশ্চেন টোটাল। এখন সিলেবাস যদি আমরা বলি, আমাদের সাবজেক্ট গুলো কি কি, আপনারা কি কি সাবজেক্টে পরীক্ষা দিবেন। আমাদের আগের যে পেপার ওয়ানটা ছিল অ্যানাটমি, অ্যানাটমির সাথে এমব্রায়োলজি এবং হিস্টোলজি, এটা ছিল পেপার 1। ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি এবং বায়োস্টেটস মিলে ছিল পেপার 2। আর প্যাথোলজি, মাইক্রোবায়োলজি মিলে ছিল আমাদের পেপার 3। তো এখন যদিও পরীক্ষা আমাদের একসাথেই হচ্ছে, বাট মার্কটা কিন্তু আগের মতোই। যেমন পেপার 1 বা অ্যানাটমি থেকে এখনো আমাদের 50টা কোশ্চেন, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, বায়োস্টেট স্টেট মিলে হচ্ছে আমাদের 50টা কোশ্চেন, এবং প্যাথো মাইক্রো মিলে হচ্ছে আমাদের 50টা কোশ্চেন। তো মার্ক ডিস্ট্রিবিউশন আগের মতোই আছে। আর আমরা যদি মানে সাবজেক্টের ভিতরে টপিক ওয়াইজ মার্ক ডিস্ট্রিবিউশন চিন্তা করি, এই মার্ক ডিস্ট্রিবিউশনটা হচ্ছে আমাদের যে আগের বিসিপিএস সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী। যদিও এটা খুব স্ট্রিক্টলি ফলো করা হয় না এখানে। পেপার 1 এর ক্ষেত্রে আপনি দেখেন যে আমাদের টপিক গুলো এমব্রায়োলজি এবং ডেভেলপমেন্টাল অ্যানাটমি থেকে এখানে 4 মার্কস। বাট এখানে এটা 4 বা তার বেশিও হতে পারে। হিস্টোলজি থেকে যদিও এখানে 3টার কথা বলা আছে, বাট পরীক্ষায় দেখা যায় যে হিস্টোলজি থেকে আরো বেশি কোশ্চেন আসে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম বা জিআইটি থেকে এখানে 12টার কথা বলা বিসিপিএস এর সিলেবাসে, বাট দেখা যায় অনেক সময় 15, 16টা, 20টার মতো কোশ্চেন অনেক ক্ষেত্রে চলে আসে। রেসপিরেটরি এবং সিভিএস থেকে 8টা কোশ্চেন, বাট এটা কম বেশি হতে পারে, 8টার কমও আসে। এন্ডোক্রাইন সিস্টেম এবং ব্রেস্ট, এখান থেকে 7টা কোশ্চেনের কথা বলা আছে। তো এখান থেকে দেখা যায় যে 7টা আসে না, 3টা, 4টা, 5টা এরকম কোশ্চেন আসে। অস্ট্রিওলজি এবং আর্থ্রোলজি, এই যে 6টা কোশ্চেন, এটা দেখা যায় যে হিস্টোলজির সাথে কোরিলেট করে যায়, হিস্টোলজিতে ওভারল্যাপিং হয়। তারপর হচ্ছে মায়োলজি, নিউরোঅ্যানাটমি, এনজিওলজি, এখান থেকে 6টা। তো এই 6টা কোশ্চেন আসলে দেখা যায় যে হেড নেক, নিউরোঅ্যানাটমি সব মিলাই এরকম 6টা, 8টা কোশ্চেন আসে। জেনিটোরিয়ানারি সিস্টেম থেকে 4টা। তো এটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট নাম্বার, বাট টপিক হচ্ছে ঘুরে ফিরে আমাদের মানে হচ্ছে এগুলাই। আবার পেপার 2 যদি আমরা বলি, মানে হচ্ছে ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি,
বায়োস্টেটস, ফার্মাকোলজি। এখান থেকে আমাদের 50টা কোশ্চেন। এই যে 50টা এর মধ্যে দেখেন আপনি যে বায়োকেমিস্ট্রি থেকে 10টা, সিভিএস এবং রেসপিরেটরি থেকে 8টা, জিআইটি থেকে 8টা। তো জিআইটি ফিজিওলজিটা আমরা যারা সার্জারিতে পরীক্ষা দিব তাদের জন্য জিআইটি ফিজিওলজিটা ইম্পর্টেন্ট। ব্লাড থেকে দেখেন 6টা কোশ্চেন, এন্ডোক্রাইন থেকে 5টা, রেনাল থেকে 4টা, নার্ভাস সিস্টেম 2টা, মাসকুলোস্কেলিটাল 2টা, ফার্মাকোলজি 3টা, বায়োস্টেটস 2টা। তো ফার্মাকোলজিতে এখান থেকে 3টা কোশ্চেনের কথা বলা থাকলে দেখা যায় যে 5টা, 6টা, 8টা কোশ্চেন অনেক অনেক সময় চলে আসে, তো এটা স্ট্রিক্টলি ফলো করা হয় না। বায়োস্টেটস থেকে 2টা মানে আপনি মিনিমাম 2টা কোশ্চেন পাবেন। আপনি বেশি হলে 4-5টা কোশ্চেন বায়োস্টেটস থেকে আপনি পরীক্ষায় ফেস করতে পারেন, বাট মিনিমাম 2টা কোশ্চেন থাকবেই। তো বায়োস্টেটস থেকে যখন 4-5টা কোশ্চেন আসে তখন সেক্ষেত্রে দেখা যায় পড়া না থাকলে আমাদের হচ্ছে পরীক্ষায় নাম্বার উঠানোটা টাফ হয়ে যায়। তো কাজে বায়োস্টেটসটাও আপনাদেরকে একটু ইম্পর্টেন্ট টপিক যেগুলো, এগুলো আপনাদেরকে অবশ্যই পড়ে যেতে হবে, কারণ বেশি কোশ্চেন যদি আসে, 5টা কোশ্চেন আসলে 10 মার্ক, এখানে যদি আপনি আনসার করে না আসতে পারেন তাহলে 10 মার্ক, সেক্ষেত্রে হচ্ছে আমাদের পাশ করার চান্স কিন্তু অনেক হারে কমে যায়। আর পেপার থ্রির ক্ষেত্রে আমাদের প্যাথোলজি এবং মাইক্রোবায়োলজি, এখানে জেনারেল প্যাথোলজি থেকে 12টা কোশ্চেন, সিস্টেমিক প্যাথোলজি থেকে 12টা কোশ্চেন, স্পেসিমেন স্যাম্পলিং 3টা। মানে এখানে অর্ধেক অর্ধেক, মানে 25টা কোশ্চেন আপনি পাবেন প্যাথোলজি রিলেটেড, এবং হচ্ছে অ্যারাউন্ড 25টা কোশ্চেন আপনি পাবেন মাইক্রোবায়োলজি, ইমিউনোলজি এগুলা রিলেটেড। তো এখন আমি তো বললাম যে সাবজেক্ট গুলা বললাম, আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন গুলা বললাম। এখন আমাদের যে 25 দিন সময় আছে, 25 দিন সময় আমরা পাবো, এই সময়টাকে আমরা এখন কিভাবে কাজে লাগাবো? তো প্রথমে যদি আমি বলি যে যাদের একবার করে পড়া আছে বা আগে থেকে আপনারা পড়া প্রিপারেশন শুরু করছেন, তারা এই 25 দিন কি করবেন? আপনার প্রথম কাজ হচ্ছে এই 25 দিনের জন্য আপনি, এবং এক্ষেত্রে আমাদের যে বড় যে সাবজেক্ট গুলা, বড় যে টপিক গুলা, যেমন এনাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, এগুলাতেই তো আমাদের পড়া বেশি। তো এগুলোর জন্য আপনি একটু বেশি টাইম দিবেন। সেক্ষেত্রে আপনি এই 4টা সাবজেক্টের জন্য 3 দিন করে সময় নিয়ে 3-4-12 দিন, আর আমাদের রিলেটিভলি কম পড়া যেসব সাবজেক্টে, যেমন ফার্মা, বায়োকেমিস্ট্রি, বায়োস্টেটস, এগুলোর জন্য আপনি একদিন করে সময় রাখতে পারেন। তাহলে এই আগামী 15 দিনে আপনার একবার রিভিশন শেষ করার টার্গেট নিতে হবে। এই 15 দিনে যদি আপনি একবার রিভিশন শেষ করতে পারেন, আপনার হাতে থাকবে 10 দিন। এই বাকি 10 দিনে আপনার টার্গেট হবে আপনি শুধু ইম্পর্টেন্ট টপিক গুলা পড়বেন, ইম্পর্টেন্ট টপিক গুলা পড়বেন। এবং হচ্ছে এই এসবি এর জন্য বেইলি ল্যাবের আপনাদের অলরেডি একটা ইম্পর্টেন্ট টপিকের একটা পাওয়ার কথা, একটা পিডিএফ গ্রুপে আপনাদের পেয়ে যাওয়ার কথা, সেখান থেকে আপনারা পড়বেন। এবং হচ্ছে আহ, আগের যে কোশ্চেন গুলো আছে বা আমাদের যে আর্কাইভ গুলা, আপনারা যারা অলরেডি আমাদের বিভিন্ন কোর্সে কানেক্টেড আছেন, আর্কাইভে আপনাদের অ্যাক্সেস আছে, আর্কাইভ থেকে কোশ্চেন সলভ করা, এটা হবে আপনার লাস্ট 10 দিনের টার্গেট। এখন আপনি যখন একটা টপিক পড়বেন, সাপোজ আপনি অ্যানাটমি পড়তেছেন, আপনি অ্যানাটমি থেকে অ্যাবডোমেন পড়তেছেন, অ্যানাটমি থেকে অ্যাবডোমেন আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি অলরেডি বলছি। তো অ্যাবডোমেন আপনি পড়তেছেন, সেক্ষেত্রে আপনি বেইলি ল্যাবের যে অ্যাবডোমিনাল পার্টটা আছে সেটা আপনি নিয়ে বসবেন, অথবা আমাদের যে পিডিএফ সেটা আপনি নিয়ে বসবেন। তো এখান থেকে আপনি যে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলা পাবেন, যেগুলো আপনার জন্য নতুন, যেগুলো আপনার অ্যানাটমির বইয়ে নেই, অ্যানাটমি শিটে সরাসরি দেওয়া নেই, সেই নতুন ইনফরমেশন গুলা আপনি আপনার লেকচার শিট যেটা আপনি পড়তেছেন সেটাতে আপনি নোট করে রাখবেন। কারণ পরীক্ষার আগের সপ্তাহে আপনি যখন রিভাইজ দিবেন, তখন আপনার আলাদা করে বেরিলা খোলার সময় হবে না, বা আলাদা করে বেরিলা খুঁজতে গেলে আপনার অনেক সময় নষ্ট হবে। কাজে আপনি যখন লেকচার শিট থেকে আপনি যখন বেসিক সাবজেক্টটাই পড়তেছেন, যখন যে টপিকটা পড়তেছেন, সেখানে আপনি বেইলি লাভের যে ইনফরমেশনটা পাবেন সেটা আপনি নোট করে রাখবেন। এখানে আমরা যে সিলেবাস বলছি, দেখেন যে আমাদের পুরা সিলেবাসটাই বেসিকের, কিন্তু বারবার আমি বেইলি লাভের কথা বলতেছি কারণ আপনি এফসিপিএস পার্ট 1 সার্জারি পরীক্ষা দিবেন, ঠিক আছে, আপনার সিলেবাস হচ্ছে অ্যানাটমি, বেসিক, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, কিন্তু আপনার পরীক্ষার কোশ্চেন আপনি গিয়ে দেখবেন যে নতুন কোনো কোশ্চেন পাইলে সেটা দেখবেন যে এটা বেলি ল্যাব থেকে আসছে, ইএসপিএ গুলা দেখবেন যে বেলি ল্যাব থেকে চলে আসছে। এবং এফসিপিএস পার্ট 1 সার্জারিতে ভালো করতে গেলে বেলি ল্যাবে আপনি যদি একদমই না পড়া থাকে, একদমই না পড়া থাকলে কিন্তু এই পার্ট 1 সার্জারিতে ভালো করা আসলে খুব খুব ডিফিকাল্ট। তো কাজেই মিড ল্যাবের ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো আপনি আপনার লেকচার শিটে আপনি নোট করে রাখবেন।
এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে আমি বলতেছিলাম যে আর্কাইভ থেকে কোশ্চেন সলভ করা। তা আপনি শুধু পড়েই গেলেন কিন্তু আহ, আপনি যদি কোশ্চেন সলভ না করেন, আপনার প্রিপারেশনটা ইফেক্টিভ হবে না। আপনি যখন কোশ্চেন সলভ করবেন, আহ, সেক্ষেত্রে আপনার ব্রেন স্টর্মিং হবে, এটা প্রথমত। এবং হচ্ছে আপনি কোশ্চেনের প্যাটার্নটা ধরতে পারবেন যে পরীক্ষায় আসলে কোশ্চেন কিরকম আসে। আপনি একটা চ্যাপ্টার A to Z পড়ার পরে আপনি পরীক্ষার জন্য কি ইম্পর্টেন্ট সেটা যদি আপনি না বুঝেন, সেক্ষেত্রে মানে আসলে গণহারে পড়ে গিয়ে পরীক্ষায় ভালো করা আসলে টাফ। ঠিক আছে, পরীক্ষায় ভালো করা টাফ। এবং আপনার পড়া হলো, রিভিশন হলো, কিন্তু লাস্টে আপনাকে যেটা করতে হবে, আপনাকে যে মক টেস্ট গুলো একটু দিবেন আপনি। আমাদের মেডিকেল হায়ার স্টাডি থেকে মক টেস্ট এবং সাবজেক্ট ফাইনালের একটা ব্যাচ আছে সামনে। সেটাই আপনারা আলাদা করে, যারা নতুন করে ইন্টারেস্টেড তারা এনরোল হতে পারেন, এবং যারা অলরেডি ভর্তি আছেন তাদের জন্য সম্ভবত মক টেস্ট এবং সাবজেক্ট প্যানেল গুলো তো অলরেডি হয়ে গেছে, মক টেস্ট সামনে আছে। এবং যারা যে কোনো ব্যাচে ভর্তি আছেন আমাদের এফসিকে সার্জারি, আপনারা আহ, এই যে সাবজেক্ট ফাইনাল গুলা এবং আগের সাবজেক্ট ফাইনাল গুলা, সেগুলো তো আপনাদের অ্যাক্সেস আছে আর্কাইভে। আপনারা অবশ্যই সেগুলা দিবেন। এবং আপনারা যদি পরীক্ষাগুলা পরীক্ষা হিসাবে নাও দিতে পারেন, আপনারা শুধু কোশ্চেন গুলা দেখবেন, আনসার গুলা দেখবেন, এক্সপ্লেনেশন গুলা দেখবেন। কারণ ওখান থেকে যদি একদম হুবহু কোশ্চেন না আসে, এক্সপ্লেনেশন থেকে দেখা যাবে যে কোশ্চেন আসছে। এবং এফসিপিএস সার্জারির কোশ্চেন গুলা আপনি যদিও আলাদা করে ওইরকম মানে আমরা কোশ্চেন পাই না, কোশ্চেন ব্যাংক নাই, কিন্তু যারা পরীক্ষা দিয়েছেন তাদের কাছ থেকে যদি আপনি কোশ্চেন কালেক্ট করেন, এবং আমরা যারা হচ্ছে পরীক্ষার্থীদের কাছ থেকে কোশ্চেন শুনি, মানে দেখা যায় যে এই যে একই টপিক থেকে কিছু টপিক স্যারদের খুব ফেভারিট, এগুলো থেকে বারবার কোশ্চেন আসে, বারবার কোশ্চেন আসে। নতুন কোশ্চেন তো অবশ্যই থাকবে, বাট স্যারদের ফেভারিট টপিক, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট টপিক, এগুলা থেকে বারবার পরীক্ষায় কোশ্চেন আসে। এবং ফাইনাল কথা যেটা হলো, আপনি যখন মক টেস্ট দিবেন, আপনি যখন আগের কোশ্চেন গুলা সলভ করবেন আর্কাইভ থেকে, আপনি আপনার উইকনেসটা বুঝতে পারবেন যে আমার এই জায়গাটায় ভুল হচ্ছে, আমার এই জায়গায় লেকিংস আছে, আমার এই জায়গাটাতে জোর দিতে হবে। এখন আমাদের যে সাবজেক্ট গুলো, আমাদের বেসিক সাবজেক্টের সাজেশন অলরেডি আপনাদের পেয়ে যাওয়ার কথা। আহ, না পেলেও আপনারা 2-1 দিনের ভিতর পেয়ে যাবেন, মানে ইম্পর্টেন্ট টপিকের যে লিস্টটা, সেই ইম্পর্টেন্ট টপিক গুলা আপনাদেরকে অবশ্যই ভালো মতো পড়তে হবে। এখন এফসিপিএস সার্জারিতে কোশ্চেন আসলে দেখা যায় যে অনেক কিছুবার খুব বেশি হার্ড হয়, কিছুবার মোটামুটি স্ট্যান্ডার্ড হয়, মাঝে মধ্যে সহজ হয়। তো আপনাকে এই কঠিন প্রিপারেশন নিয়ে আপনাকে যেতে হবে। এবং মনে রাখবেন যে কঠিন প্রিপারেশন হলে আপনার যুদ্ধটা সহজ হবে। সেক্ষেত্রে আপনি সবই পড়বেন, ঠিক আছে, এবং সেটা আমি বললাম যে প্রথম যে 15 দিন, আগামী 15 দিন, সেক্ষেত্রে আপনি আপনার আগে যা পড়া আছে আপনি সব পড়া রিভাইজ দিবেন। এটা গেল এক। আর লাস্টের 10 দিন আপনি হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট টপিক গুলোর জন্য রাখবেন। আর আমাদের যে ব্যাচটা নিয়ে আমি বলতেছিলাম, যে আমাদের সাবজেক্ট ফাইনাল এবং মক টেস্টের ব্যাচ, এটা শুরু হচ্ছে আগামী 8 ডিসেম্বর থেকে। এখানে 6টা সাবজেক্ট ফাইনাল এবং 3টা মক টেস্ট আছে। এবং তার কোর্স ফিটা হচ্ছে অনলি 499 টাকা। এবং এই যে 499 টাকার আপনি যদি কোর্সটা কিনেন, সেক্ষেত্রে আপনি আমাদের আর্কাইভের কোশ্চেন গুলা কিন্তু ফ্রি অ্যাক্সেস পাচ্ছেন। এবং আমাদের আর্কাইভে প্রায় 25 থেকে 35 হাজারের মতো কোশ্চেন আছে পার্ট 1 রিলেটেড। ঠিক আছে, প্রিভিয়াস বিভিন্ন ব্যাচের কোশ্চেন আপনি সবগুলাতে ফ্রি অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এবং লাইভ পরীক্ষা যদি আপনি মিস করেন, সেক্ষেত্রে আপনি আর্কাইভ থেকে পরীক্ষা দিতে পারবেন। তবে চেষ্টা করবেন আমাদের যে শিডিউল গুলা দেওয়া আছে সেই শিডিউলে আপনি লাইভ পরীক্ষা নিতে চেষ্টা করবেন। তাহলে যেটা হবে, আপনি হচ্ছে বাকিদের সাথে আপনার মানে মেরিট পজিশন এবং হচ্ছে মেরিট লিস্টে আপনি দেখতে পাবেন যে আপনার কি অবস্থা। আর বেরি লাভ নিয়ে আমি বলতেছিলাম যে বেরি লাভ আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট। এবং বেরি ল্যাব থেকে দেখেন, আমি যে বেরি ল্যাবের যে ইম্পর্টেন্ট টপিক গুলা সব চ্যাপ্টার থেকে, চ্যাপ্টার ওয়াইজ আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। কিছু জিনিস মিস হতে পারে, বাট ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি কভার করার চেষ্টা করছি। তো বেরি ল্যাব প্রায় 1600 পেজের একটা বই। এখান থেকে আমি আপনাদের যে পিডিএফটা দিয়েছি সেখানে 65 পেজের মতো আছে। তো এখানে আপনারা এটা কিভাবে পড়বেন, 65 পেজ দেখে ভাবতে পারেন যে আমাদের টপিকের লিস্ট যদি 65 পেজ হয় তাহলে কিভাবে পড়বো। তো এখানে দেখেন যে সবগুলা হচ্ছে টপিক না, এখানে মানে এসবিএ গুলা এবং হচ্ছে কিছু ইম্পর্টেন্ট টপিক আমি আনসার সহ দিয়ে দিচ্ছি একদম। যেমন
বেসিক প্রিন্সিপালস অফ সার্জারি, এই আমাদের যে বেরিয়াবের পার্ট 1, বেসিক প্রিন্সিপালস, এখানে যে চ্যাপ্টার গুলো আছে, যেমন ফার্স্ট চ্যাপ্টার যেটা মেটাবলিক রেসপন্স টু ইনজুরি, এটা হচ্ছে আপনার প্যাথোলজি, প্যাথোলজিতেও আসতে পারে কিছু জিনিস, এবং হচ্ছে কিছু জিনিস হচ্ছে ফিজিওলজি বায়োকেমিস্ট্রির জন্য খুব ইম্পর্টেন্ট। যেমন মেটাবলিক রেসপন্সের চ্যাপ্টারটা, যে প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন, এন্টি ইনফ্লামেটরি সাইটোকাইন, তো এগুলা থেকে ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আসে পরীক্ষায়। ঠিক আছে, তো বেইলি ল্যাবে দেখেন প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন্স এর মধ্যে ইন্টারলিউকিন 1, 6, ইন্টারলিউকিন 8, টিএনএফ আলফা, এগুলোর কথা স্পেসিফিক্যালি বলা আছে যে আমাদের কোনো যদি ইনজুরি হয়, কোনো সার্জারি হয়, সেক্ষেত্রে এদের কনসেন্ট্রেশনটা উইদিন 24 আওয়ার্স আমাদের বডিতে বাড়বে। আর অ্যান্টি ইনফ্লামেটরি সাইটোকাইন্স এর মধ্যে ইন্টারলিউকিন 4, 5, ইন্টারলিউকিন 9, ইন্টারলিউকিন 10, টিজিএফ বিটা। তো এটা আপনি ইমিউনোলজিতেও পাবেন, এবং এটা আমাদের বেরি ল্যাবে আছে। তারপরে এখানে ইন্টিগ্রেটেড রেসপন্স টু সার্জিক্যাল ইনজুরি, আমাদের যে সার্জারির পরে বডিতে কি কি চেঞ্জ হয়, হরমোন, কোন কোন হরমোন বাড়ে কমে, কি বাড়ে কমে, এখানে বেরি ল্যাবে একটা আমাদের ফিগার 1.2 এখানে দেওয়া আছে। তো এই টেবিলটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, এখান থেকে খুব ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আসে। তো এখানে ব্লু মার্ক করা, যেগুলা ব্লু হাইলাইট করা যে ইনফরমেশন গুলো আছে, এগুলা হচ্ছে এসবি এর জন্য বেসিক্যালি, ঠিক আছে। আর এখানে বাকি যেগুলো, এগুলো হচ্ছে আমাদের এমসিকিউ। তো এমসিকিউ তে এরকম 3 স্টার যে টপিক গুলো আপনারা পাবেন এই পিডিএফ এ, 3 স্টার টপিক গুলো আপনারা অবশ্যই চেষ্টা করবেন একবার হলেও দেখে যাওয়ার জন্য, একবার হলেও দেখে যাওয়ার জন্য। আর এসবি এর যে টপিক গুলা এখানে, এসবি এর টপিক গুলা এখানে আনসার সহ দেওয়া আছে। তারপর শক চ্যাপ্টারে দেখেন যে শক হেমোরেজ ট্রান্সফিউশন, এখানে এ, 2টা টেবিল আছে আমাদের শকের, একটা হচ্ছে কার্ডিওভাস্কুলার এবং মেটাবলিক ক্যারেক্টারিস্টিক অফ শক, আর হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স অফ শক। তো কার্ডিওভাস্কুলার মেটাবলিক ক্যারেক্টারিস্টিক এর মধ্যে এখানে আমাদের হাইপোভলিমিক শক, তারপরে হচ্ছে আপনার অবস্ট্রাকটিভ কার্ডিওজেনিক, এবং হচ্ছে ডিস্ট্রিবিউটিভ শকের যে ক্যারেক্টারিস্টিক গুলা দেওয়া আছে, এখান থেকে সরাসরি কোশ্চেন আসে। ঠিক আছে, যেমন বলে দিল যে সেপটিক শক ইজ ক্যারেক্টারাইজড বাই, তো সেপটিক শক আমরা জানি যে একটা ডিস্ট্রিবিউটিভ শক, এখানে তার ক্যারেক্টারিস্টিক গুলা, এখানে তার যে পেরিফেরাল ভাস্কুলার রেজিস্ট্যান্সের কি অবস্থা থাকবে, ভেনাস স্যাচুরেশন কি থাকবে, তারপরে হচ্ছে তার কার্ডিয়াক আউটপুট, এটা হাই আউটপুট শক আমরা জানি, তাই না, বেস ডেফিসিট কি থাকবে, বেস ডেফিসিট হাই থাকে ইউজুয়ালি। তো এই ক্যারেক্টারিস্টিক দিয়ে আপনাদেরকে এমসিকিউ দিয়ে দিবে। তারপর ক্লিনিক্যাল ফিচার্স অফ শক, এখানে হচ্ছে আপনার কম্পেনসেটেড শক আর হচ্ছে মডারেট শক, সিভিয়ার শকের পার্থক্য। তো বেরিলাবের 28 এডিশনে এখানে যে মাইল্ড শক আর কম্পেনসেটেড শককে এক হিসাবে দেখানো হয়েছে, মডারেট এবং হচ্ছে আমাদের সিভিয়ার শক আলাদা। তো কম্পেনসেটেড শকের মধ্যে কিন্তু ল্যাকটিক অ্যাসিডোসিস থাকে। তো টেবিলটা অলরেডি আপনারা যারা আমাদের ক্লাস করছেন, পরীক্ষা দিচ্ছেন, টেবিলটা দেখার কথা, বা বেলিরা ফুললে টেবিলটা দেখার কথা। এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে কম্পেনসেটেড শকে আপনার ল্যাকটিক অ্যাসিডোসিস থাকবে, কিন্তু পেশেন্টের টেকিকার্ডিয়া থাকবে, টেকিপনিয়া থাকবে। বাট পেশেন্টের এখানে যেহেতু কম্পেনসেটেড, এখানে পেশেন্টের প্রেশারটা নর্মাল থাকে, পেশেন্টের ইউরিন আউটপুটটাও নর্মাল থাকে। তো এইসব জিনিসেই ভুল হয় আমাদের, যে আমরা শক ভাবতেছি যেহেতু কম্পেনসেটেড হয়ে গেছে, এখানে ল্যাকটিক অ্যাসিডোসিস কেন থাকবে। ঠিক আছে, বাট এখানে পেশেন্টের ল্যাকটিক অ্যাসিডোসিস থাকে। তো এগুলা থেকে দেখা যায় যে ফ্রিকুয়েন্টলি আপনার এমসিকিউ চলে আসে। তারপরে যে প্রাইমারি রিঅ্যাকশনারি এবং সেকেন্ডারি হেমোরেজ, তো এগুলা পরীক্ষার জন্য একদম পেইড টপিক। যে রিঅ্যাকশনারি হেমোরেজের কজ কি, রিঅ্যাকশনারি হেমোরেজ কখন হয়, উইদিন 24 আওয়ার্স হয়। তারপরে কজ গুলা, ঠিক আছে, যে স্লিপেজ অফ লাইগেচার, ডিসপ্লেসমেন্ট অফ ক্লট, নর্মালাইজেশন অফ ব্লাড প্রেশার, এই 3টা কজের কথাই এখানে বেরি ল্যাবে বলা আছে। কি কি সার্জারির পরে হয়, ঠিক আছে, রিঅ্যাকশনারি হেমোরেজ। সেকেন্ডারি হেমোরেজ কেন হয়, মোস্ট কমন কজ হচ্ছে ইনফেকশন, এটা একটা এসবিএ তেও আসতে পারে। তারপরে হচ্ছে আপনার যে শক পেশেন্টের মনিটরিং, মিনিমাম রিকোয়ারমেন্ট আর হচ্ছে আপনার এডিশনাল রিকোয়ারমেন্ট কি কি আছে, এখান থেকেও এমসিকিউ সরাসরি আসে। আবার আরেকটা কোশ্চেন, এই এসবিএ যেটা বছরের পর বছর, মানে একবার না আসলে পরের বার আসে, সেটা হচ্ছে যে শক পেশেন্ট মনিটরিং এর ক্ষেত্রে বেস্ট মেজার কোনটা বা বেস্ট মনিটর কোনটা, এটা হচ্ছে ইউরিন আউটপুট। ঠিক আছে, এটা ইউরিন আউটপুট এসবিএ, এটা কতবার আসছে তার কোনো হিসাব নাই পরীক্ষাতে। তারপর হচ্ছে এনাফাইলেকটিক শকের একটা সিনারিও দিয়ে আপনাকে কোশ্চেন করতে পারে, যে একটা পেশেন্ট ড্রাগ রিয়েকশন হইলো, অথবা হচ্ছে তাকে একটা বি স্টিং এর পেশেন্ট আসছে, এনাফাইলেকটিক রিয়েকশন হয়েছে পেশেন্টের, তাকে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কোনটা, ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট কোনটা। এটা সবসময় মনে রাখবেন যে এনাফাইলেকটিক শকের ক্ষেত্রে আমাদের ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট হচ্ছে এড্রেনালিন, নট স্টেরয়েড, নট অ্যান্টিহিস্টামিন। এনাফাইলেকটিক শক থাকলে এটা ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট হচ্ছে এড্রেনালিন।
আবার কার্ডিওজেনিক শকের ক্ষেত্রে দেখেন যে বেইলি ল্যাবে বলা আছে, এটা লেখা আছে যে ডোবিউটামিন ইজ দ্য এজেন্ট অফ চয়েস। ঠিক আছে, ডোবিউটামিন ইজ দ্য এজেন্ট অফ চয়েস যদি কার্ডিওজেনিক শক থাকে। তো সিনারিওর কথা যেহেতু আসলো, আপনার পরীক্ষায় সিনারিও বেস কোশ্চেন থাকলে দেখবেন যে অনেক লম্বা লম্বা সিনারিও বেস কোশ্চেন আসে অনেক সময়। আপনি মানে সিনারিও পরে মাথা টাথা আপনার আউলে ঝোলা হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি লাস্টের লাইনটা দেখবেন যে আসলে কি জানতে চাইছে ওখানে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা লম্বা সিনারিও দিয়ে লাস্টে একটা সহজ কোশ্চেন করে দিচ্ছে। তো সেক্ষেত্রে অনেক লম্বা সিনারিও যদি থাকে, আপনি সিনারিওটা একবার রিডিং করতে পারেন। আদারওয়াইজ হচ্ছে আপনি একদম লাস্ট লাইনটা দেখবেন যে কি কোশ্চেন চাইছে, এবং কোশ্চেন দেখার পরে তারপর আপনি আবার সিনারিও করবেন, সেক্ষেত্রে আপনার কোশ্চেনটা আনসার করা ইজি হবে। আর আপনার 75টা এসবি এর মধ্যে সবগুলাই যে লম্বা লম্বা সিনারিও আসবে এরকম না। একদম শর্টকাট সিনারিও ছাড়া কোশ্চেনও আসতে পারে এসবি তে। যেমন যে আর্টারি অফ ডিওডেনাল আলসার, ঠিক আছে, এটা সিনারিও দিয়ে আসতে পারে কোশ্চেন। আবার সরাসরি বলতে পারে যে ডিওডেনাল আলসারে ব্লিডিং হয় কোন আর্টারি থেকে। তো এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে গ্যাস্ট্রো ডিওডেনাল আর্টারি থেকে এখানে ব্লিডিং হয়। গ্যাস্ট্রো ডিওডেনাল আর্টারিটা আমাদের ডিওডেনামের ফার্স্ট পার্টের পোস্টেরিয়র ওয়ালের সাথে রিলেটেড। তো অনেক ক্ষেত্রে এটা স্লাফিং আউট হয়ে যায়, এখানে পেশেন্ট বেশি ব্লিডিং বা হেমোরেজ নিয়ে আসতে পারে। তো এগুলা সিনারিও, বড় সিনারিও সহ আসতে পারে, সিনারিও ছাড়াও আসতে পারে। আমি যেবার পরীক্ষা দিলাম সেবার একটা পরীক্ষায় কোশ্চেন আসছিল যে ক্রোমাফিন সেল কোথায় পাওয়া যায়। ক্রোমাফিন সেল কোথায় পাওয়া যায়, এটাই জাস্ট একটা এসবি। তো এই ক্রোমাফিন সেলটা পাওয়া যায় হচ্ছে আমাদের এড্রিনাল মেডুলাতে, বাট ওখানে এড্রিনাল মেডুলা অপশনে ছিল না। এড্রিনাল মেডুলাতে থাকে হচ্ছে প্যারাগেনিয়া, তো ওখানে একটা অপশন ছিল প্যারাগেনিয়া। তো কাজেই সেখানে আনসার হবে যে ক্রোমাফিন সেলটা পাওয়া যায় প্যারাগেনিয়াতে। এরকম জাস্ট ছোট ডিরেক্ট এসবিও আসে। তারপর ওইবারই আমার পরীক্ষায় একটা কোশ্চেন আসলো যে প্রিপাইলোরিক ভেনটা কার ট্রিবিউটারি। প্রিপাইলোরিক ভেন ইজ এ ট্রিবিউটারি অফ দ্য ড্যাশ। এই প্রিপাইলোরিক ভেনটা আমরা যখন দত্ত পড়ি, দত্ততে দেওয়া আছে যে এটা অকেশনাল ট্রিবিউটারি অফ পোর্টাল ভেন। বাট বিডি 84 বলা আছে যে প্রিপাইলোরিক ভেনটা ড্রেন রাইট গেস্ট্রিক। ঠিক আছে, তো যেহেতু এখানে এসবিএ ইউজুয়ালি রাইট গ্যাস্ট্রিক ভেন এসে ড্রেন করে, কাজে এখানে আপনার সিঙ্গেল বেস্ট আনসার হবে রাইট গ্যাস্ট্রিক ভেন। তো এরকম আর কি। সিনারিও আসলে সিনারিওটা ভালো মতো পড়বেন, আগে কি কি জানতে চাইছে সেটা দেখবেন, তারপর সিনারিও পরে আনসার করবেন। আর ডিরেক্টলি যেগুলো আসে ওগুলো হচ্ছে আপনাকে বুঝে আনসার করতে হবে। এখন আমি যেটা বলতেছিলাম যে এখানে ব্লু মার্ক করা যে জিনিস লাইনগুলো আছে সবগুলো হচ্ছে এসবি এর ইনফরমেশন। ঠিক আছে, এসবি এর ইনফরমেশন। তো এখানে এসবিএ গুলার জন্য আপনাকে আলাদা করে যদি আপনি পেরিডা খোলার সময় নাও পান, আপনি এখান থেকে পড়বেন। এই যে 65 পেজ আপনি পড়তে আপনার একদিনে আপনি শেষ করতে পারবেন এটা, বা ম্যাক্সিমাম আপনার 2 দিন লাগতে পারে। অথবা আপনি যে টপিক পড়তেছেন সেই টপিকের সাথে আপনি এটা পড়ে ফেলবেন, আপনার শিটে এটা আপনি উঠাই রাখবেন যে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলা। আচ্ছা, আর শখের ক্ষেত্রে আমরা বলছিলাম যে বেস্ট মনিটর ইউরিন আউটপুট, বাট এমসিকিউ তে আসে যে ইন পয়েন্টস অফ রিসাসিটেশন কারা। ঠিক আছে, ইন পয়েন্টস অফ রিসাসিটেশন আর হচ্ছে বেস্ট মনিটর অফ অর্গান পারফিউশন দুইটা কিন্তু আলাদা জিনিস, এটা মাথায় রাখবেন। ইন পয়েন্টস অফ রিসাসিটেশন হচ্ছে যে মিক্স ভেনাস স্যাচুরেশন, বেস ডেফিসিট, সিরাম ল্যাকটেট, এই তিনটা। ব্লাড এবং ব্লাড প্রোডাক্ট আপনারা বেলি ল্যাব থেকে অবশ্যই ভালো মতো পড়বেন। ঠিক আছে, অবশ্যই ওখানে ভালো মতো পড়তে হবে। এখানে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা, তারপর হচ্ছে আমাদের পেকটেড সেল, ক্রায়োপ্রেসিপিটেট, তারপরে প্লেটলেট কমপ্লেক্স কনসেন্ট্রেট, সবগুলো নিয়ে আলাদা আলাদা কথা বলা আছে। তো এখান থেকে এমসিকিউ তে আসার মতো যে ইনফরমেশন গুলা, যেমন আমরা পেট রেড সেল কিসে স্টোর করি, এটা হচ্ছে স্যালাইন এডিনিন গ্লুকোজ বেনিটল সলিউশনে, এটা এসবিএ তে আসার মতো কোশ্চেন। আরেকটা কোশ্চেন যেটা এসবিএ এর জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফার্স্ট লাইন থেরাপি ইন কোয়াগুলোপ্যাথিক হেমোরেজ। তো কোয়াগুলোপ্যাথিতে আমরা অনেক কিছু ইউজ করতে পারি। আমরা ট্রেনএক্সামিক অ্যাসিড ইউজ করতে পারি, আমরা হচ্ছে ক্রায়োপ্রেসিপিটেট ইউজ করতে পারি, আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা ইউজ করতে পারি। বাট এখানে বেল ল্যাবে স্পষ্ট লিখে দেওয়া আছে যে ফার্স্ট লাইন থেরাপি হচ্ছে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। তো এগুলাতে আপনাকে সিনারিও ছাড়াও সরাসরি এভাবে দিয়ে দিতে পারে যে কোয়াগুলোপ্যাথিক হেমোরেজে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট আপনি কি দিয়ে করবেন, অথবা লম্বা একটা সিনারি দিয়ে বলে দিল যে পেশেন্টের মেসিভ ব্লাড ট্রান্সফিউশন হয়েছে, সে হচ্ছে সিভারাল লিটার ফ্লুইড পাইছে, তার ট্রমা হয়েছিল, অথবা অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম হয়েছিল পেশেন্ট, এখন হচ্ছে ডিআইসি ডেভেলপ করছে, আপনি কি দিয়ে ট্রিটমেন্ট শুরু করবেন, আপনার ফার্স্ট লাইন ট্রিটমেন্ট কোনটা। তো সেটা হচ্ছে আমাদের ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। এখানে ক্রায়োপ্রেসিপিটেটের কন্টেন্ট গুলা একটু পড়তে হবে আপনাকে। এখানে আমি তিনটা লিখে দিয়েছি যে ফিব্রিনোজেন ফ্যাক্টর 8 ফ্যাক্টর 13, এগুলো হচ্ছে ক্রায়োপ্রেসিপিটেটে বেশি থাকে। তারপরে আরেকটা এসবি হচ্ছে ব্লাড প্রোডাক্ট ইউজড ইন ইমার্জেন্সি রিভার্সাল অফ ওয়ারফেরিন থেরাপি, এটা হচ্ছে প্রথম দিন কমপ্লেক্স কনসেন্ট্রেট। তো ব্লাড প্রোডাক্ট গুলো আপনারা এখানে ভালো মতো পড়বেন।
এই চ্যাপ্টার থেকে আপনাকে ব্লাড ট্রান্সফিউশনের কমপ্লিকেশন গুলো পড়তে হবে। মেসিভ ট্রান্সফিউশনের যে 5টা কমপ্লিকেশন আছে এগুলা পরীক্ষায় বছরের পর বছর ধরে আসে। তারপরে ওন্ড হিলিং এবং টিস্যু রিপেয়ার, তো এখানে কিছু এসবি আছে, এমসিকিউ আছে। এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, প্রথম 3টা চ্যাপ্টার আমাদের খুব 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 ইম্পর্টেন্ট। এবং তারপরে চ্যাপ্টার 4 যেটা টিস্যু ইঞ্জিনিয়ারিং রিজেনারেটিভ থেরাপি, এখান থেকে পরীক্ষায় খুব বেশি কোশ্চেন আসে না, তবে এখান থেকে যে স্টেম সেল গুলোর একটা টেবিল আছে, ওখান থেকে হচ্ছে আপনি টেবিল গুলা থেকে তার যে কম্পারিজনটা এটা পড়বেন, এবং এখান থেকে বিশেষ করে সোমাটিক স্টেম সেল যেটা, ওটা একটু ওখানে ভালো মতো পড়বেন। ঠিক আছে। সার্জিক্যাল ইনফেকশন আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা ফার্মার জন্য আমরা অ্যান্টিবায়োটিকটা আমরা ফার্মা থেকে পড়বো ভালো মতো, সেটা ঠিক আছে, কিন্তু আপনি দেখবেন যে পরীক্ষায় আপনার এই এই সার্জিক্যাল ইনফেকশন চ্যাপ্টারের যে অ্যান্টিবায়োটিক গুলো আছে এখানে, এই অ্যান্টিবায়োটিক থেকে আপনি 2টা এসপি পেয়ে যাবেন। ঠিক আছে, এখান থেকে আপনি 2টা এসবি পেয়ে যাবেন। এখান থেকে আপনি মাইক্রোবায়োলজি 4-5টা এসবি আপনি এখান থেকে পেয়ে যাবেন। ঠিক আছে। তো এখান থেকে আপনি এমসিকিউ এর জন্য পড়বেন, বাট এসপি এর জন্য স্পেসিফিক্যালি মার্ক করা জিনিসগুলো আপনাকে এখান থেকে জানতে হবে। ঠিক আছে। যে এই এসবি এটা দেখেন যে একটা সিনারিও দিয়ে দিতে পারে আপনাকে, যে একটা প্রস্থেটিক সার্জারি হয়েছে একটা পেশেন্টের, আপনি টোটাল হিপ রিপ্লেসমেন্ট করছেন, অথবা হচ্ছে আপনি তাকে একটা ইনডিউলিং ভাস্কুলার ক্যাথেটার দিচ্ছেন, পেশেন্ট ইনফেকশনের ফিচার নিয়ে আসছে। এখানে মোস্ট কমন অর্গানিজম কোনটা? এটা হচ্ছে স্টেফাইলোকক্কাস এপিডার্মিডিস। এটা বেরি ল্যাবের কথা। গ্যাস গ্যাংগ্রিন কি দিয়ে হয় এটা আমরা জানি, গ্যাস গ্যাংগ্রিনটা আপনাকে অবশ্যই ডিটেলসে পড়তে হবে। সিউডোমেমব্রেনাস কলাইটিস কি দিয়ে হয়? ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি দিয়ে হয়। কি অ্যান্টিবায়োটিকের জন্য হয়? হইলে আপনি কি অ্যান্টিবায়োটিক দিবেন? এগুলো সবগুলো হচ্ছে এসবি এর কোশ্চেন। আর হচ্ছে ইউটিআই এর মেজর কজ ইকোলাই, এটা আমরা সবাই জানি। আর সিডোমোনাস কলাইটিসে হয়ে গেলে বা সাসপেক্ট করলে আমরা অ্যান্টিবায়োটিক দিব হচ্ছে মেট্রোনিডাজল অথবা ভ্যানকোমাইসিন। তারপরে মোস্ট কমন কজ অফ সার্জিক্যাল সাইট অফ ইনফেকশন, এগুলো হচ্ছে যে সোর্স যদি বলে, মোস্ট কমন সোর্স অফ সার্জিক্যাল সাইট ইনফেকশন এটা হচ্ছে যে পেশেন্টের মধ্যে যে এন্ডোজেনাস অর্গানিজম থাকে সেগুলা। আচ্ছা, ডিসাইসিভ পিরিয়ড ফর ব্যাকটেরিয়াল গ্রোথ, মানে ডিসাইসিভ পিরিয়ড ফর ব্যাকটেরিয়াল গ্রোথ টু টু এস্টাবলিশ টু কজ ইনফেকশন, এটা হচ্ছে 4 ঘন্টা। মানে হচ্ছে আপনার 4 ঘন্টার ভিতরে প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দিতে হবে। ইনজুরি হওয়ার পরে যদি বলে যে কত ঘন্টার ভিতরে অ্যান্টিবায়োটিক দিলে আপনার হচ্ছে ইনফেকশনটা আপনি প্রিভেন্ট করতে পারবেন, সেটা হচ্ছে 4 আওয়ার্স। তো এটাও বেরি ল্যাবের কথা। গ্যাস গ্যাংগ্রিনটা ভালো মতো পড়বেন। তারপরে হচ্ছে এখানে আমাদের যে টিটেনাসের যে সাইন সিমটম গুলা হয়, এটার জন্য মেইনলি রেসপন্সিবল টিটানোস স্পাজমিন, এটা একটা এসবি এর কোশ্চেন। তো এখানে কাজে এসবি এর জন্য যেগুলো আছে, যে ইনফরমেশন গুলো আপনি আপনার লেকচার শিটে আপনি অবশ্যই উঠায় রাখবেন। ঠিক আছে, অবশ্যই উঠায় রাখতে হবে। সার্চ থেকে পরীক্ষায় অসংখ্য গণিতবার এসবি আসছে, সার্চের যে টেবিলটা, তার যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া গুলো, সেখান থেকে পরীক্ষায় এমসিকিউ চলে আসে, ডিরেক্ট এমসিকিউ আসে ওখান থেকে। ঠিক আছে। আর অ্যান্টিবায়োটিক থেকে আমি যেটা বলতেছিলাম যে অ্যান্টিবায়োটিক অফ চয়েস ইন ট্রিটিং এমআরএস, এমআরএস তে আপনি অনেকগুলা পাবেন, যে এমআরএস এর জন্য অ্যান্টিবায়োটিক অনেকগুলা ফার্মার বইতে আপনি পাবেন, বাট এমসিকিউ তে দেখা যায় যে বেল ল্যাবের যে 2টার কথা বলছে, ভেনকোমাইসিন আর টিকোপ্লানিন, এই 2টাই ঘুরে ফিরে আসে। ঠিক আছে। তো যেহেতু বেলি ল্যাবে এই 2টার কথা বলা আছে, এই 2টার মধ্যে যেটা থাকে আপনি সেটা আনসার দিবেন যদি এসবিএ তে আসে। এমসিকিউ তে আসলে আপনি বাকিগুলো আপনি ফার্মাতে যেগুলো পড়ছেন সেগুলো থেকে আপনি দিবেন সব। তারপরে হচ্ছে আপনি এক্সটেন্ড এক্সটেন্ডেড বিটা স্পেকট্রাম বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্ট ইনফেকশনে আপনি কি দিবেন? এখানে দেখেন বেরি ল্যাবে একটা কথাই বলা আছে যে আপনি যদি প্রোফাইলেকটিক অ্যান্টিবায়োটিক দিতে চান, এখানে কার্বাপেনেম দিবেন আপনি, মানে মেরোপেনেম ইমিপেনেম এগুলো আপনি দিবেন। তো আমি যেবার দিচ্ছি সেবার এটা ছিল। ঠিক আছে, যে ইবিএসএল এর জন্য আপনার অ্যান্টিবায়োটিক অফ চয়েস কোনটা, এটা হলো কার্বাপেনেম। তারপরে আমাদের যে 6 নাম্বার চ্যাপ্টার ট্রপিক্যাল ইনফেকশন ইনফেস্টেশন, এখানেও আপনি কিছু এসবিএ পাবেন, এখানে হচ্ছে কিছু অ্যান্টিবায়োটিক রিলেটেড পড়াশোনা আছে, এগুলো আপনি অবশ্যই এখান থেকে পড়বেন। আচ্ছা, আর ফার্মা নিয়ে যেহেতু বলতেছিলাম আমরা, ফার্মাতে অ্যান্টিবায়োটিক আপনার চ্যাপ্টার 5-6 থেকে অ্যান্টিবায়োটিক নিয়ে আপনি যে কথাগুলো পাবেন, যা পাবেন সব পড়তে হবে। এনেস্থেটিক থেকে আপনি কোশ্চেন পাবেন, এবং সেটা হচ্ছে আমাদের বেরি ল্যাবের যে পেরিওপার্টিভ কেয়ারে, ওখানে যে অ্যানেস্থেসিয়ার চ্যাপ্টার আছে সেখানে অনেকগুলো ইম্পর্টেন্ট কথা আছে, এসবি আছে, এগুলো আপনি আমাদের এই পিডিএফ এ আপনি পাবেন। এর বাইরে আপনাকে ফার্মার জন্য পড়তে হবে যে এনালজেসিক, ডাইউরেটিক্স, এগুলো খুব ভালো মতো পড়তে হবে। জেনারেল ফার্মা থেকে যে ইম্পর্টেন্ট টপিক গুলো আছে সেগুলো আপনাকে ভালো মতো পড়তে হবে। আর এনাটমি পড়ার ক্ষেত্রে তো আমি বললামই, এনাটমি পড়ার সময় আপনি এ, যখন থোরাক্স পড়বেন, এখান থেকে আমাদের যে থোরাক্সের চ্যাপ্টার আছে
সেটা আপনি ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো ওখান থেকে আপনার শিটে আপনি নোট করে নেবেন। আপনি যখন অ্যাবডোমেন পড়বেন, এখানে বেরি ল্যাবের ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো ওখানে আপনি নোট করে নেবেন। আর এমসিকিউ এর ক্ষেত্রে এখানে 2 স্টার 3 স্টার যে বক্স গুলো আছে, যে ইনফরমেশন গুলো, যে টপিক গুলো আমি দিচ্ছি, সেগুলো আপনারা অবশ্যই চেষ্টা করবেন পড়ে যাওয়ার। এসপি সব পড়বেন, এসপি সবগুলা নোট করে রাখবেন। আচ্ছা। আর পরীক্ষার সময় যে সিনারিও বেসড কিছু কোশ্চেন, কমন কোশ্চেন বারবার আসে, এগুলো নিয়ে কনফিউশন হয়। আমি কয়েকটা নিয়ে বলি, সব তো আসলে এখন ডিসকাস করলে অনেক বড় হয়ে যাবে। যেমন এসিএল এবং মেনিসকাস ইনজুরি। তো এই দুইটা কোশ্চেন ঘুরায় ফিরে আসে। তো এই দুইটা আপনি সিনারিও দিয়ে আপনাকে আলাদা করতে হবে। সিনারিওতে আপনি দেখবেন যে দুইটার ক্ষেত্রেই এই টুইস্টিং ইনজুরির কথা থাকে, তারপর হচ্ছে পেইন, সোয়েলিং, এগুলোর কথা থাকে। তো এসিএল ইনজুরির ক্ষেত্রে যেটা হয়, আপনি একটু মাথায় নেন। এসিএল ইনজুরির ক্ষেত্রে এটা একটা লিগামেন্টাস ইনজুরি, এবং এসিএল টিয়ার যদি হয়, পেশেন্টের একটা পপিং সাউন্ডের হিস্ট্রি থাকবে, পেশেন্টের সোয়েলিংটার সাথে সাথে হবে, পেশেন্টের পেইনটার সাথে সাথে হবে, এবং সিনারিওতে থাকবে যে পেশেন্ট খেলা কন্টিনিউ করতে পারে নাই, তাকে মাঠ থেকে, অন্য কেউ তাকে মাঠ থেকে, মানে নিড দ্য হেল্প অফ আদার্স টু লিভ দ্য ফিল্ড, মানে অন্য কারো সাহায্য নিয়ে তাকে মাঠ থেকে বেরোতে হচ্ছে। এটা গেল সিনারিও। আর সাথে হচ্ছে আপনার এন্টেরিয়র ড্রয়ার টেস্ট, লেকম্যান টেস্ট, এগুলো যদি থাকে, সেক্ষেত্রে তো টেস্টের নাম থাকলে এটা নিয়ে আর কোনো সন্দেহ নাই, যেটা হচ্ছে যদি এন্টেরিয়র ড্রয়ার টেস্ট পজিটিভ হয়, লেকম্যান টেস্ট পজিটিভ হয়, এটা হচ্ছে এসিএল ইনজুরি, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। বাট যদি আপনার টেস্টের ফাইন্ডিং না থাকে, শুধু হিস্ট্রিও থাকে যে পপিং সাউন্ড, ইমিডিয়েট সোয়েলিং এন্ড পেইন, কুড নট কন্টিনিউ গেম, এটা হচ্ছে এসিএল ইনজুরি। পিসিএল ইনজুরি লেস কমন। ঠিক আছে, পিসিএল ইনজুরিতেও সোয়েলিং হয়, সাথে সাথে পেইন হয়, বাট পিসিএল ইনজুরি লেস কমন। এবং আপনাকে কোশ্চেন করবে যে হুইচ অফ দ্য ফলোইং স্ট্রাকচারস ইজ মোস্ট লাইকলি টু বি ইনজুর্ড। তো মোস্ট লাইকলি বললে আপনার এক্ষেত্রে এসিএলই হবে। মেনিসকাস ইনজুরির ক্ষেত্রে কি হয়? মেনিসকাস ইনজুরির ক্ষেত্রে পেশেন্টের টুইস্টিং ইনজুরির একটা হিস্ট্রি থাকবে, কিন্তু পেশেন্টের কোনো পপিং সাউন্ডের কথা বলবে না। পেশেন্টের পেইনটা ইনিশিয়ালি কম থাকবে, ইনিশিয়ালি পেশেন্টের সোয়েলিং থাকে না। পেশেন্ট ইউজুয়ালি খেলা কন্টিনিউ করতে পারে, সে দেখা গেল খেলা শেষ করে বাসায় গেছে, বা নেক্সট মর্নিং এ তার সোয়েলিং এবং পেইন হয়েছে। লকিং এর হিস্ট্রি দিতে পারে পেশেন্টের, তারপরের দিন এসেছে তার নিটা লক হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে মেনিসকাস। মিডিয়াল না ল্যাটারাল মেনিসকাস, এটা হলো কথা। তো আমরা দুইটা মেনিসকাসের মধ্যে জানি যে মিডিয়াল মেনিসকাসটা কমনলি ইনজুর্ড হয়। তো আপনাকে এসবিএফ তে বলে দেয় যে মোস্ট লাইকলি কোনটা ইনজুর্ড হয়েছে, সেক্ষেত্রে আপনি মিডিয়াল মেনিসকাসই আনসার দিবেন। ঠিক আছে, মিডিয়াল মেনিসকাস আনসার দিবেন। আবার থাইরয়েড থেকে ফ্রিকুয়েন্টলি কোশ্চেন আসে ওখানে। থাইরয়েডেক্টমির সময় নার্ভ ইনজুরি রিলেটেড 3টা কোশ্চেন আসে যেটা পরীক্ষায় আসে। একটা আসে হলো আপনার পেশেন্টের থাইরয়েডেক্টমি হয়েছে, থাইরয়েডেক্টমির পরে পেশেন্টের কমপ্লেন হচ্ছে হোর্সনেস। হোর্সনেস এর কথা যদি থাকে, সেক্ষেত্রে ইনজুরি হচ্ছে রিকারেন্ট লেরিঞ্জিয়াল। যদি বলে পেশেন্ট থাইরয়েডেক্টমির পরে তার ভয়েসের পিচ চেঞ্জ হয়ে গেছে, ফাইন টিউনিং লস হয়ে গেছে, পাওয়ার কমে গেছে, 3টা কথা। এবং পেশেন্ট যদি বলে যে প্রফেশনাল ভয়েস ইউজার, যেমন সিঙ্গার হতে পারে, টিভি প্রেজেন্টার হতে পারে, যারা প্রফেশনালি ভয়েস ইউজ করে, এরকম পেশেন্টের ক্ষেত্রে যদি ভয়েসের ফাইন টিউনিং নষ্ট হয়ে যায়, পিচ লস হয়ে যায়, পাওয়ার কমে যায়, সেক্ষেত্রে হচ্ছে এক্সটার্নাল লেরিঞ্জিয়াল নার্ভ। এই এক্সটার্নাল লেরিঞ্জিয়াল নার্ভে প্যারালাইসিস হইলে, আমাদের পালসি হলে প্রিকোথাইরয়েডটা প্যারালাইসিস হয়। তো প্রিকোথাইরয়েডটাকে বলা হয় আমাদের টিউনিং ফোর্ক অফ দা লেরিংস। তো টিউনিং ফোর্ক অফ লেরিংস কোনটা, কোন মাসল, এটা হচ্ছে প্রিকোথাইরয়েড। তো কাজেই এক্সটার্নাল লেরিঞ্জিয়াল নার্ভ ইনজুরিতে পেশেন্টের এই কমপ্লেন্ট গুলো হবে, ফাইন টিউনিং লস হবে, পিচ লস হবে। আবার আরেকটা কোশ্চেন এখান থেকে আসে যে হুইচ নার্ভ ইজ মোস্ট কমনলি ইনজুর্ড ডিউরিং থাইরয়েডেক্টমি। তো দুইটা নার্ভ আমরা বললাম, রিকারেন্ট লেরিঞ্জিয়াল নার্ভ, এক্সটার্নাল লেরিঞ্জিয়াল নার্ভ। এর মধ্যে এক্সটার্নাল লেরিঞ্জিয়াল নার্ভটা মোর কমনলি ইনজুর্ড হয়, বেইল ল্যাবের কথা, এটা বেইল ল্যাবে আছে। তো এটা একটা এসবি এর কোশ্চেন, যে এক্সটার্নাল লেরিঞ্জিয়াল নার্ভটা মোর কমনলি ইনজুর্ড হয়, এবং এটা কার রিলেশনে থাকে? সুপিরিয়র থাইরয়েড আর্টারি রিলেশনে থাকে। থাইরয়েড চ্যাপ্টারে আপনি আরো অনেকগুলা ইম্পর্টেন্ট এরকম এসপি আছে আমাদের। ঠিক আছে, অনেকগুলো ইম্পর্টেন্ট এসপি আছে, যেমন যে এফএনএসি করে আপনি কোন থাইরয়েড নিওপ্লাজম ডায়াগনোসিস করতে পারবেন না। আমরা ফলিকুলার এডেনোমা এবং ফলিকুলার কার্সিনোমা, এই দুইটা আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না এফএনএসির মাধ্যমে। ঠিক আছে, বাকিগুলা আপনি, বাকি যে সোয়েলিং গুলো আপনি এফএনএসি করে, বাকি যে নিওপ্লাজম গুলো আছে, মেলিগনেন্সি গুলো আছে, সেগুলো আপনি ডায়াগনোসিস করতে পারবেন। বাট ফলিকুলার কার্সিনোমা, ফলিকুলার এডেনোমা আপনি
করতে পারবেন না। তো এটাও এসবিএ তে আসে। ব্রেস্ট থেকে এখানে বেরি ল্যাবে দেখবেন যে এনাটমি থেকে খুব অল্প এক পেজ, ওখান থেকেও অনেকগুলা এসবিএ আসে পরীক্ষায়। যেমন মোস্ট অ্যাক্টিভ পার্ট অফ দা ব্রেস্ট কোনটা? আমাদের ব্রেস্টের মোস্ট অ্যাক্টিভ টিস্যু গুলা থাকে হচ্ছে আপার আউটার কোয়াড্রেন্টে। তো এই আপার আউটার কোয়াড্রেন্টটা হচ্ছে আমাদের ব্রেস্টের হচ্ছে মোস্ট অ্যাক্টিভ পার্ট। তারপরে হচ্ছে যেহেতু ওখানে মোস্ট অ্যাক্টিভ পার্ট, মোস্ট অ্যাক্টিভ টিস্যু, ওখানে ওখানে ডিজিজও বেশি হয়, তো আপনাকে পরীক্ষায় ডিরেক্ট কোশ্চেন দিতে পারে যে ব্রেস্টের কোন পার্টটা মোস্ট কমনলি ডিজিজড হয়, সেটাও আপার আউটার কোয়াড্রেন্ট। ঠিক আছে। তারপর হচ্ছে ব্রেস্টের মেইন আর্টেরিয়াল সাপ্লাই কে? আমাদের ব্রেস্টের মেইন আর্টেরিয়াল সাপ্লাই যদি বলে, সেটা হচ্ছে ইন্টারনাল মেমারি আর্টারি বা ইন্টারনাল থোরাসিক আর্টারি। এটা পরীক্ষার একটা এসবিআই কোশ্চেন, পরীক্ষায় আগেও আসছে, অনেকবার আসছে। তারপরে আপনি অ্যানাটমিতে পড়েন যে ব্রেস্টের যে ফার্স্ট ড্রেনিং লিম্ফ নোড কারা? এটা হচ্ছে আমাদের এন্টেরিয়র বা পেক্টোরাল গ্রুপ গ্রুপ অফ এক্সিলারি লিম্ফ নোড। তো বেরি ল্যাবে সেটা একটু ঘুরায় বলা যে আমাদের যে সেন্টিনেল নোড ব্রেস্টের, এটা হচ্ছে এই এন্টেরিয়র গ্রুপ বা হচ্ছে পেক্টোরাল গ্রুপ। সেন্টিনেল নোড কি? সেন্টিনেল নোডটা হচ্ছে কোনো টিউমার থেকে লিম্ফটা ফার্স্ট যে জায়গায় ড্রেন করে, সেটাই হচ্ছে সেন্টিনেল নোড। তো আপনাকে একটা ব্রেস্ট ক্যান্সারের সিনারিও দিয়ে বলতে পারে যে এই পেশেন্টের ক্ষেত্রে সেন্টিনেল নোড কোনটা হবে। সেটা জানেন আপনি যে এন্টেরিয়র বা এক্সিলারি লিম্ফ নোড। আবার আরেকটা কোশ্চেন পরীক্ষায় আসে এখানে যে আমাদের এক্সিলারি লিম্ফ নোডের লেভেল, লেভেল 1 2 3, এটা কার রিলেশনে হয়? আমাদের পেক্টোরালিস মাইনরের হচ্ছে আপনার মিডিয়ালি থাকে কারা? গ্রুপ 1, নিচে থাকে গ্রুপ 2, লেটারালি থাকে হচ্ছে আমাদের, সরি, লেটারালি থাকে গ্রুপ 1, নিচে থাকে হচ্ছে গ্রুপ 2, আর মিডিয়ালি থাকে হচ্ছে গ্রুপ 3। তো এই গ্রুপটা কার রিলেশনে করা হয়? এক্সিলারি লিম্ফ নোডের গ্রুপিংটা করা হয় পেক্টোরালিস মাইনর মাসলের রিলেশনে। তো এরকম ব্রেস্ট থেকে দেখা যায় পরীক্ষায় 2 3টা এসবিএ চলে আসে। অল্প পড়া, বাট মার্ক উঠানোর জন্য খুব ভালো। ঠিক আছে। তারপরে আসলে আমাদের যে এক্সট্রিমিটি থেকে, এখানে আমাদের বেলি ল্যাবের ট্রমা অর্থোপেডিক্স আপনি পাবেন অনেকগুলা। প্লাস হচ্ছে এনাটমি থেকে সরাসরি কোশ্চেন আসে যে আপনি ভিশ্রমে পাবেন, বিদ্যুৎ পাবেন যে নার্ভ ইনজুরি গুলো, আমাদের নার্ভ ইনজুরি গুলো পরীক্ষার জন্য একদম পেইড টপিকস। ঠিক আছে। নার্ভ ইনজুরি থেকে পরীক্ষায় আপনার একটা দুইটা তিনটা কোশ্চেন আপনি পাবেন, এটা মানে কোনো মিস নাই। নার্ভ ইনজুরি গুলো আপনাকে খুব ভালো মতো পড়তে হবে, সিনারিও গুলা ওখান থেকে সিনারিও বেসড কোশ্চেন আসবে। নার্ভ ইনজুরি থেকে সিনারিও বেসড কোশ্চেন আসবে, এর জন্য আপনি ক্লিনিক্যাল ফিচার গুলো আপনার ভালো মতো পড়া থাকতে হবে। এক্সিলা থেকে, টেস্ট যেহেতু আমরা বললাম, এই এক্সিলা থেকে দুইটা জিনিস নিয়ে কনফিউশন হয়। সেটা হচ্ছে যে ধরেন একটা পেশেন্টের এক্সিলারি সার্জারি হলো, এক্সিলারি ক্লিয়ারেন্স করলেন আপনি লিম্ফ নোড, অথবা এক্সিলাতে কোনো পেনিট্রেটিং ট্রমা। এক্ষেত্রে আমাদের দুইটা নার্ভ কমনলি ইনজুর্ড হয়। এ, এগুলো হচ্ছে আমাদের যে ইন্টারকোস্টোব্রাকিয়াল নার্ভ আর হচ্ছে লং থোরাসিক নার্ভ। তো আপনাকে যদি বলে যে মোস্ট কমনলি কোনটা ইনজুর্ড হয়, মোস্ট কমনলি ইনজুর্ড হয় কিন্তু ইন্টারকোস্টো ব্রাকিয়ালিস নার্ভ। এটা মাথায় রাখবেন, মোস্ট কমনলি ইনজুর্ড হয় ইন্টারকোস্টাল ব্রাকিয়ালিস নার্ভ। আবার সিনারিও দিয়ে দিতে পারে, সিনারিওতে যদি বলে যে আমাদের এক্সিলাতে সেন্সরি লস হয়েছে, অথবা আমাদের আপার পার্ট অফ আর্মের মিডিয়াল সার্ফেসে সেন্সরি লস হয়েছে, সেক্ষেত্রে ইন্টারকোস্টাল ব্রাকিয়াল নার্ভ। আর যদি যে উইঙ্গিং অফ দ্য স্কেপুলার কথা বলা থাকে, স্কেপুলার উইঙ্গিং থাকলে সেক্ষেত্রে আনসার হবে আপনার এটা লং থোরাসিক নার্ভ। তো এই জিনিসগুলো আপনাকে একটু খেয়াল রাখতে হবে। তো যে জিনিসগুলো ভুল হয় এটা নিয়ে আমি বললাম আর কি। আর এমসিকিউ, সবাই আমরা শুধু হচ্ছে এসবিএ তে জোর দিই, এমসিকিউ নিয়ে আমরা খুব একটা কিছু বলি না। বাট আপনার পরীক্ষায় পাশ করার জন্য এমসিকিউটা কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। আপনি দেখেন, আপনি যদি এমসিকিউ তে ধরেন আপনি 60% নাম্বার পাইলেন, আপনাকে এসবিএ তে 40% নাম্বার পাইতে হবে। তো 40% নাম্বার উঠানো কিন্তু এসবিএ তে আসলে টাফ। ঠিক আছে। তো কাজেই আপনাকে চেষ্টা করতে হবে, সরি, 60% মানে ধরুন 50-30। আগে তো ছিল যে একটা ব্যাপারে 50-30, আর হচ্ছে আপনার 70 পাইতে হবে, মানে 100 মার্কের মধ্যে 70 পাইতে হবে একটা পেপারে। তো 30 যদি আপনি এমসিকিউ তে পান, সেক্ষেত্রে এসবিআই তে আপনাকে 40 পাইতে হতো। তো এটা একটু টাফ। তো আপনাকে চেষ্টা করতে হবে যে এমসিকিউ এর ক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে মোর দেন 70% কারেক্ট করার জন্য, মানে 50-35 আগের হিসাবে। এখন এমসিকিউ তে যেটা হয় যে স্টেম গুলা থাকে এফসিপিএস এ, স্টেম গুলা দেখেন যে বিশাল লম্বা লম্বা বড় বড় স্টেম, বিশেষ করে অ্যানাটমিতে। তো এক্ষেত্রে
আপনি যদি ইম্পর্টেন্ট টপিক গুলা জানা থাকে, আপনার ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলা জানা থাকে, আপনি ওখান থেকে দুইটা ট্রু আনসার আপনি খুঁজে বের করতে পারবেন, বা দুইটা ফলস আপনি বুঝতে পারবেন যে এই দুইটা শিওর ফলস বা এই দুইটা ট্রু। এখন লম্বা লম্বা এমসিকিউ গুলার ক্ষেত্রে 5টা স্টেম পেরে আনসার করা আসলে টাফ। সেক্ষেত্রে আপনাকে একটু টেকনিক্যাল হইতে হবে, যে আপনি যেটুকু পড়ছেন, যে ইনফরমেশন গুলো জানেন, সেখান থেকে আপনি চেষ্টা করবেন যে দুইটা এখান থেকে ট্রু বের করার অথবা দুইটা ফলস বের করার, বাকিগুলো হচ্ছে আপনাকে তার উল্টাটা দিতে হবে। কারণ 5টা স্টেম আপনি সবগুলা কোশ্চেনে জেনে আপনি আনসার করতে পারবেন না। আপনার যেখানে এখন যেহেতু সবগুলা পেপার একসাথেই হচ্ছে, আপনার নাম্বার উঠাইতে হবে প্যাথোলজি এবং হচ্ছে মাইক্রোবায়োলজি। পেপার 3-তে আপনার খুব ভালো করতে হবে, এটা হচ্ছে মেইন কথা। ফিজিওলজিতে কোশ্চেন আসলে কোনোবার দেখা যায় খুব সহজ হয়, আবার কোনোবার অনেক কঠিন হয়, যেমন গতবার অনেক কঠিন হয়েছে ফিজিওলজি থেকে, জ্ঞানং থেকে অনেক কোশ্চেন আসছে। তো জ্ঞানংটা এই জন্য আপনাকে একটু ভালো মতো পড়তে হবে ফিজিওলজির জন্য। ফিজিওলজির জন্য জ্ঞানংটা আপনাকে ভালো মতো পড়তে হবে। মাইক্রোপ্যাথো দেখা যায় যে লেকচার শিট করলেই হয়ে যায়, সাথে আপনি মেন বইয়ের হেল্প নিতে পারেন। এবং মাইক্রোপ্যাথোতে মানে একই প্যাটার্নের কোশ্চেন আসে, কোশ্চেন প্যাটার্ন খুব বেশি চেঞ্জ হয় না। এবং বেলি ল্যাব থেকে আমি যে জিনিসগুলো বললাম, এখান থেকে যে এসপিএ গুলো আপনি যদি দেখেন, ইনফরমেশন গুলো দেখেছেন, ওখান থেকে আপনি অনেকগুলো এসপিএ আপনি ওখানে কমন পাবেন। তারপর হচ্ছে ডায়াগনস্টিক ইমেজিং চ্যাপ্টারটা, এখান থেকে আপনি ভালো মতো পড়বেন। যে পেপার 3-তে আসতো ক্লিনিকালে যে ইমেজিং রিলেটেড কোশ্চেন গুলা, ফার্স্ট লাইন ইমেজিং কোন জায়গায় কোনটা, তো এখানে সবগুলা আছে, আপনারা অবশ্যই দেখবেন। তো পেপার 3-তে আসলে নাম্বার উঠানো, পেপার 2 ফিজিওলজি কঠিন হলে এখানে নাম্বার উঠানো টাফ হয়। এবং এনাটমিটাও দেখা যায় যে অনেক সময় অনেক বেশি কঠিন হয়। তো এনাটমিতে যেহেতু এই এবডোমেন থেকে অনেক কোশ্চেন আসে, আপনারা এবডোমেনটা খুব ভালো মতো পড়বেন, এবং হচ্ছে আহ, দত্তটা ট্রাই করবেন, দত্তটা পড়ার। যদি কারো আগে পড়া থাকে চেষ্টা করবেন দত্তটা আবার একটু দেখার। যদি কারো পড়া না থাকে, নতুন করে আমি বার্ডেন দিব না, যা পড়ছেন সাথে হচ্ছে বেইল ল্যাবের এবডোমেনের যে ইম্পর্টেন্ট টপিক গুলো আছে সেগুলা এখান থেকে দেখবেন, ইম্পর্টেন্ট এসপি গুলো আপনারা দেখবেন। ঠিক আছে। আর এমসিকিউ এর কথা তো আমি বললাম, একটু টেকনিক্যাল হয়ে আনসার করতে হবে। যদি আপনি এমসিকিউ তে 70% নাম্বার ক্যারি করতে পারেন বা তার চেয়ে বেশি করতে পারেন, সেক্ষেত্রে আপনার এসবিএ তে মানে 70% নাম্বার ক্যারি করলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে। কারণ এমসিকিউ তে আপনি যদি ব্লাইন্ডলি দাগান 60% নাম্বার হয়ে যায়, তো আপনি চেষ্টা করতে হবে যে 70%-এর বেশি আপনি যাতে এমসিকিউ তে পান। এই তো, এগুলোই ছিল আমার যে। আর টাইম ম্যানেজমেন্টের ব্যাপার যেটা, এফসিপিএস পরীক্ষায় সময় নিয়ে আমি কারো শুনি নেই সমস্যা হতে, অনেক সময় সময় পাওয়া যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে পরীক্ষা শেষ করে বসে থাকতে হইতেছে। তো টাইম ম্যানেজমেন্ট নিয়ে খুব বেশি টেনসড হওয়ার কিছু নাই। এসবিএ গুলা ঠান্ডা মাথায় দিতে হবে, এটা হচ্ছে মেইন কথা। সিনারিও গুলা পড়বেন, তবে আগে দেখে নিবেন বড় সিনারিও যে কোশ্চেনটা কি কি আপনার কাছে জানতে চাইছে, তারপরে সিনারিও দেখবেন, সেক্ষেত্রে আপনার আনসার করা ইজি হবে। এই তো, এগুলোই ছিল। আর এখান থেকে আপনারা, যেহেতু অনেকগুলো পেজ, এখানে সবগুলো আলাদা করে বলা সম্ভব না, আপনারা এখান থেকে এসবিএ গুলা অবশ্যই অবশ্যই এখান থেকে আপনারা দেখবেন, আপনাদের সিটে এখান থেকে আপনারা উঠাই রাখবেন। ঠিক আছে। তো এই ছিল আমার আজকের সাজেশন। আর আপনাদের যদি এর বাইরে কিছু জানার থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে, আপনারা ওই জায়গায় নক দিবেন। নক দিলে আমরা রেসপন্স করার ট্রাই করব। আর সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো মতো পরীক্ষা দিবেন, সবাই সবার স্বপ্নের কোর্সে চান্স পাবেন, এই শুভকামনা রেখে আজকের সেশন আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।